বাংলাদেশের ফুটবলের জন্য এই মুহূর্তে বড় ভোগান্তি হতে পারে কোচ কাবরেরাকে আসলে কন্টিনিউ করা। যে হংকং এর বিপক্ষে হোমেও না অ্যাওয়েতেও না কোনো ম্যাচে বাংলাদেশ জিতবে না। শুধুমাত্র হামজা চৌধুরী যোগ হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের ফুটবল আজ এত ফ্লারিশ করে। বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং একমাত্র চাওয়া কোনটি বলুন তো? জি, যেটা ভাবছেন সেটাই, কোচ কাবরেরার পদত্যাগ অথবা তাকে বরখাস্ত করা। যেহেতু কাবরেরা নিজে পদত্যাগ করবেন না, কারণ এইরকম সুযোগ তো আসলে এই মাপের কোচ কেউই হাতছাড়া করতে চায় না, তার মানে তাকে বরখাস্ত করতে হবে এবং ফুটবল ফেডারেশন সেটাও করছে না। অথচ পৃথিবীর যে কোনো দেশ হলে, আমার ধারণা যে কোনো, সেটা ভুটানও হতে পারে, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যেটা হয়েছে ওই ম্যাচের 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যেই তাকে নোটিশ দিয়ে দিত, ভাই তুমি বিদায় হও, তোমাকে আর দরকার নেই, আমরা নতুন কোচ খুঁজে নেবো। কিন্তু সেটা তো ফুটবল ফেডারেশন করেইনি, এখনো করছে না, আবার আগামীতেও যে করবে এরকম কোনো লক্ষণ নেই। আসলে কেন ফুটবল ফেডারেশন বা তাবিদ আওয়াল আসলে কোচ কাবরেরাকে বরখাস্ত করছে না? এর পেছনের রহস্যটা কি? তার কি আসলে চুক্তির ক্লজ গুলো অনেক কঠিন, যেটা মানতে গিয়ে ফুটবল ফেডারেশনকে অনেক জরিমানা দিতে হবে, এরকম কিছু, নাকি এর বাইরে অন্য কিছু? তাবিদ আওয়ালের ধীরে চলো নীতি এটাই মূল কারণ, সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমে আসি যে তাবিদ আওয়ালের ধীরে চলো নীতি, এই যে দেখে শুনে যে না আর 2টা ম্যাচ দেখি, আর একটু দেখি, তার উপরে আস্থা রাখি, এই ব্যাপারটা আসলে এটা সব ক্ষেত্রে উচিত না। যদি আপনি দায়িত্বশীল বা এরকম সভাপতি হিসেবে কোন একটা পোস্টে থাকেন, তখন কিন্তু আপনাকে অনেক কঠিন এবং কঠোর সিদ্ধান্ত দ্রুত নিতে হয়, তাছাড়া এর ফলাফল বা এর যে ভোগান্তি থাকে সেটা অনেক দিন পর্যন্ত চলতে থাকে। বাংলাদেশের ফুটবলের জন্য এই মুহূর্তে বড় ভোগান্তি হতে পারে কোচ কাবরেরাকে আসলে কন্টিনিউ করা, কারণ কোচ কাবরেরার মাধ্যমে যে খুব ভালো কিছু হবে না এটা আমরা দেখেছি, ভারত ম্যাচে দেখেছি, সিঙ্গাপুর ম্যাচে দেখেছি। এখন যদি আরো 2 ম্যাচে দেখতে চান, তার মানে অক্টোবরে হংকং এর বিপক্ষে যে 2টো ম্যাচ আছে, একটা হোমে আর একটা অ্যাওয়েতে, এই 2 ম্যাচ যদি দেখেন, তাহলে আমরা যে এশিয়ান কাপের পরের রাউন্ডে খেলার যে স্বপ্ন দেখছি সেটা কিন্তু পূরণ হবে না, কারণ হাতে তখন থাকবে বাকি 2 ম্যাচ। এবং কাবরেরা থাকলে আমি বলতে পারি যে হংকং এর বিপক্ষে হোমেও না অ্যাওয়েতেও না কোনো ম্যাচে বাংলাদেশ জিতবে না, বড় জোর কোনো একটা ম্যাচ ড্র করতে পারে, আর বাকি 2 ম্যাচের কথা তো বাদই দিলাম। তো এটা হচ্ছে যে ওই যদি তার তাবিদ আওয়ালের ধীরে চলো নীতি থেকে সরে না আসে, তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য ভোগান্তি, আরো বড় ভোগান্তি অপেক্ষা করছে সামনে। এবার আসুন ক্লজের বিষয়ে। তার চুক্তি এবার ফুটবল ফেডারেশন তাবিদ আওয়াল আসার পরে কাবরেরার সাথে যে চুক্তি নবায়ন করেছে সালাউদ্দিনের সময় যেটা ছিল, তা সেই চুক্তির সাথে যদি তুলনা করেন, তাহলে প্রায় রাত আর দিনের তফাৎ। অর্থাৎ এবার তার সাথে চুক্তির ক্লজ খুবই সহজ, মাত্র 45 দিনের নোটিশ পিরিয়ড এবং 1 কি 2 মাসের বেতন দিতে হবে। এমন না যে এখন যদি তাকে বরখাস্ত করা হয় তাকে পুরো মেয়াদের বেতন দিতে হবে, ব্যাপারটা কিন্তু তা না, শুধুমাত্র 1 মাস বা 2 মাস। এবং সেই সিদ্ধান্ত কেন নিচ্ছে না? এটা খুব অল্প টাকা, মামুলি টাকা ফুটবল ফেডারেশনের জন্য এখন, এটা কোনো টাকাই না, কারণ অনেক দিক থেকে এখন টাকা আসছে, ফলে ফুটবলের বৃহত্তর স্বার্থেই আসলে কোচকে বরখাস্ত করা উচিত, কিন্তু ফুটবল ফেডারেশন সেটা করছে না। এখানে অনেক রকম আসলে বাণিজ্য আছে, সেই বাণিজ্যের কথাই যদি বলি, নিজেরা নিজেদের স্বার্থ চিন্তা করছে কিন্তু ফুটবলের স্বার্থটা চিন্তা করছে না। এবং এই যে আমি বলছি যে নিজেরা নিজেদের স্বার্থ চিন্তা করছে, তার মধ্যে প্রথমে আসে ফাহাদ করিমের নাম, ভাইস প্রেসিডেন্ট। তিনি হয়তো এই যে বংশোদ্ভূত প্লেয়ার সামিত সোমের ক্ষেত্রে কাজ করে বা এই যে ট্রায়ালের আয়োজন করছে, এ নিয়ে অনেক প্রশংসিত হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভালো কথা বলতে পারে গুছিয়ে, বাংলা এবং ইংরেজিতে মিশিয়ে, ফলে মানুষের কাছে এক ধরনের পজিটিভ ইমেজ যাচ্ছে। কিন্তু এর অন্তরালে তিনি যে নিজের বিজনেসটা করে নিচ্ছেন, এটা হয়তো অনেকেই জানেন না। একটা হচ্ছে যে প্রথমত আমি বলি, এই যে টিভি রাইটস নিয়ে যেটা হয়েছে, কি চুক্তি হয়েছে জানি না, আপনার কিট স্পন্সর হিসেবে দৌড়ের সাথে যে চুক্তি হয়েছে, বলা হয়ে থাকে যে এই দৌড়ের সাথে সম্পৃক্ততা আছে। দৌড়ের কাছ থেকে ফুটবল ফেডারেশন কিন্তু আর্থিকভাবে কোনো লাভবান হচ্ছে না, শুধুমাত্র তারা এই যে জার্সি, প্যান্ট, এগুলো যা যা লাগবে এগুলোই দিচ্ছে। এটা কোনো চুক্তি না, আমি শুরু থেকেই বলছি যে এই চুক্তি বাতিল করা উচিত, যেখানে ফুটবল ফেডারেশন আর্থিকভাবে এখান থেকে ভালো লাভ করতে পারতো। একইভাবে টিভি রাইটস, ক্রিকেট বোর্ড আজ এই পর্যায়ে দাঁড়িয়েছে শুধুমাত্র টিভি রাইটস এর টাকা দিয়ে, কিন্তু সেখানেও ফুটবল ফেডারেশন এবার টি স্পোর্টস এর সাথে কি চুক্তি করেছে, কত টাকা লাভ হয়েছে, আমরা লাভের অঙ্কটা জানতে চাই না, যে মোটা অঙ্কের যে লাভ হচ্ছে বা কিভাবে কি প্রসেসে বিক্রি হয়েছে এই ব্যাপারটা জানানো উচিত, কিন্তু সেখানেও হচ্ছে না। এখানেও কিন্তু আসলে ওই ফাহাদ করিম সাহেবের যে আর একটা প্রতিষ্ঠান আছে কে স্পোর্টস, নানানভাবে জড়িত কাজ করছে। আপনি সামিত সোম, হামজা চৌধুরীর সাথে শাহ সিমেন্টের যে চুক্তি হলো, এই চুক্তিরও আসলে থার্ড পার্টি হিসেবে কাজ করেছে ফাহাদ করিমের কে স্পোর্টস, অর্থাৎ নিজের যে বাণিজ্যের অংশটা, নিজের যে লাভের অংশটা তিনি বুঝে নিচ্ছেন, কিন্তু কোচ বা এই ধরনের ফুটবলের বৃহত্তর স্বার্থের জন্য যে কাজগুলো করা দরকার সেটা কিন্তু ফাহাদ করিমের মাধ্যমে হচ্ছে না। এখন এত সব হতাশার মধ্যেও তো আসলে পজিটিভ কিছু বিষয় থাকে, যে এই যে ট্রায়ালই যেটা হচ্ছে ট্রায়াল, তারপরে এখন আমরা তো হামজা চৌধুরীকে পেয়েছি, সামিত সোমকে পেয়েছি, নতুন যেটা নতুন খবর সেটা হচ্ছে যে এই
ট্রায়ালের বাইরে, মানে ট্রায়ালে তো আমরা অনেককেই পেতে পারি, এই ট্রায়ালের বাইরে কিন্তু নিলয় নেদারল্যান্ডসের সেকেন্ড ডিভিশনে খেলে, তিনিও বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্লেয়ার, তার মা বাংলাদেশি, তার বাংলাদেশি পাসপোর্ট আছে। নিলয়ের পাসপোর্ট নেই, কিন্তু নিলয় একজন ভালো মিডফিল্ডার অর্থাৎ আরো বেশি শক্তিশালী হচ্ছে বাংলাদেশের, এটা একটা বড় খবর। আর এই বড় খবরের ভেতরেও কিন্তু আর একটা ছোট্ট সংবাদ, সেটা হচ্ছে যে করিম স্মিথকে আসলে বলা হচ্ছিল তাকে হয়তো পাওয়া যাবে, কিন্তু তার আসলে কোনো দিক দিয়েই যোগাযোগটা নেই বাংলাদেশের সাথে, সেটা দাদা দাদি নানা নানি বাবা মা কোনো দিক থেকে নেই, ফলে করিম স্মিথ আসছে না। এটা এই যে কোঅর্ডিনেটর হিসেবে যিনি কাজ করছেন সাকিব মাহমুদ, তিনিও জানিয়েছেন যে আসলে করিম স্মিথকে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এর বাইরে আর একটা ভালো খবর হচ্ছে যে জায়ান হাকিম, আমাদের ফরওয়ার্ড লাইনের যে সমস্যা, মানে আমাদের মিডফিল্ড তো অসাধারণ, ডিফেন্সও ভালো, গোল লাইনের নিচেও ভালো, ফরওয়ার্ড লাইন নিয়ে যেটা সমস্যা ছিল, যে জায়ান হাকিমকে দিয়ে বোধহয় সেই চাহিদাটা পূরণ হবে। এখন জায়ান হাকিমের ব্যাপারে সর্বশেষ যে খবরটা সেটা হচ্ছে যে ফুটবল ফেডারেশন নিজে থেকে ট্রাই করছে, আগামী অক্টোবরে সম্ভবত আসলে বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যেতে পারে। সেটা হলে সবকিছু কিন্তু আসলে সোনায় সোহাগা ভালোই হবে, কিন্তু ওই যে প্রথম যে প্রসঙ্গটা বললাম যে কোচ কাবরেরার পদত্যাগ না করালে বা তাকে বরখাস্ত না করলে বাংলাদেশের এত ভালো ভালো খেলোয়াড় আসছে, এত কিছু আসছে, শেষ পর্যন্ত আসলে কোনো লাভই হবে না। সেই মানে যে মানে লাভের গুড় পিঁপড়ায় খায় যেটা হয়েছে না, আমরা এত ভালো খেলোয়াড় পাচ্ছি, দিন শেষে আমরা রেজাল্ট পাবো না, হতাশ হতে হবে। আবার কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ফুটবল প্রেমীরা মুখ ফিরিয়ে নিতে পারে। এই কারণে আবার এই যে এত কি বলবো আগ্রহ, উত্তেজনা, মানুষের আলোচনায় ফুটবল এসেছে, এটা অনেকে আবার ফুটবল ফেডারেশনের এই কমিটি তাবিদাওয়াল ম্যাজিক বা ফাহাদ করিম ম্যাজিক এরকম অনেকে অনেক রকম মানে বিশেষণ ব্যবহার করছে যে এই কমিটির ক্যারিশমাতে এত কিছু হয়েছে। এই কমিটির ক্যারিশমা বা এই কমিটিকে কৃতিত্ব আমি দিতেই পারি, তাদের অধীনেই তো মানে তাদের সময়কালে হচ্ছে, কিন্তু মূল ব্যাপারটা কিন্তু আসলে পুরোটা ফুটবল ফেডারেশনের কতটা কৃতিত্ব আমি জানি না। অনেক আগে থেকে হামজা চৌধুরীর সাথে যখন কথা চলছিল তখন থেকে বলেছে আমি ব্যক্তিগতভাবে যে হামজা চৌধুরীর যে ওজন, হামজা চৌধুরীর যে ব্র্যান্ড ভ্যালু, বাংলাদেশের ফুটবলের মান অনেক উচ্চতায় যাবে। শুধুমাত্র হামজা চৌধুরী যোগ হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের ফুটবল আজ এত ফ্লারিশ করেছে, মানুষের কাছে পজিটিভলি মানে ধরা দিয়েছে। এটা হামজা চৌধুরীর কৃতিত্ব, সাথে হচ্ছে সাধারণ মানুষ আগ্রহ দেখিয়েছে। তাছাড়া এখানে ফুটবল ফেডারেশনে যে কাজটুকু না করলেই না, শুধুমাত্র তারা সেই কাজটুকুই করে যাচ্ছে।